আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্কেলিটাল অর্গান, কঙ্কালতন্ত্র নিয়ে। এই স্কেলিটাল অর্গানের মডারেট ডিসকাশন কয়েকটি পর্বে ডিভাইডেড করা হয়েছে, অর্থাৎ একটি পর্বে স্কেলিটাল অর্গানের উপর সম্যক ধারণা আলোচনা দীর্ঘ হয়ে যাবে, তাই 5টি পর্বে তাকে ডেকোরেট করা হয়েছে। আজকে আমার আলোচনার ফার্স্ট পর্ব, এখানে আলোচনা করব হাড়ের স্ট্রাকচার, জয়েন্ট স্ট্রাকচার। তাহলে চলুন জেনে নেই স্কেলিটাল অর্গানের বিভিন্ন দিকের প্রথম পর্বের আলোচনা। স্কেলিটাল অর্গান একটা ফ্রেমওয়ার্ক, দেহের একটা কাঠামো। তাই একটি বোনের 3টি অংশ ধরা যায়, সাধারণত 3টি অংশ ধরা যায়। একটি হচ্ছে বোন বডি, আরেকটি হচ্ছে বোন জয়েন্ট, আরেকটি হচ্ছে বোন মেরু, অস্থিমজ্জা। তাহলে চলুন 3টি অংশই একটু আলোচনা শুরু করি, কিছু তত্ত্বপাত্য জানার চেষ্টা করি। তার আগে একটু আলোচনা আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরুন টনসিল। টনসিলে যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তাহলে টনসিলাইটিস বলা হয়। তারপরে এই মারি, জিঞ্জিবার যদি প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তাকে তখন জিঞ্জিভাইটিস বলা হয়, টনসিলাইটিস, জিঞ্জিভাইটিস। কিন্তু বোনের ইনফ্লামেশন বা প্রদাহ যখন হয়, তখন কিন্তু বনিটাইটিস বলা হয় না, বনিটাইটিস বলা যায় না, সেটাকে বলা হয় অস্টিওটাইটিস, হাড়ের প্রদাহ। সেই অস্টিওটাইটিস শব্দটা একটু জেনে নেই। বোন এর সাইনোনিমস, বোন এর সাইনোনিম অর্থাৎ বোন এর সমার্থক ওয়ার্ড হচ্ছে অস্টিও। এটা গ্রিকদের মতে বোন এর সাইনোনিয়াম ওয়ার্ড হচ্ছে অস্টিও। সেই অস্টিও থেকেই অস্টিওলজি, অস্টিওটাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস বিভিন্ন নমেনক্লেচার এসেছে। তাই হাড়ের মূলত 3টি অংশ ধরা যায়। বোন বডি, বোনের মূল দেহ। বোন জয়েন্ট, বোনের সন্ধি, অস্থির সন্ধি বা অস্থির জোড়া, 2টি অস্থির জোড়া। বোন মেরো, বোনের ভিতর যে ফাঁফা অংশ আছে, সেই অংশের ভিতর যে লাল মজ্জা থাকে, সেটাকে বলা হয় অস্থি মজ্জা। তাহলে এই সমস্ত স্ট্রাকচারের মধ্যে আপনারা জেনে থাকবেন হয়তো, বা অনেকে হয়তো অজানা আছেন, এই হাড় স্ট্রাকচারের মধ্যে, এই বোন স্ট্রাকচারের মধ্যে যে ইনঅর্গানিক ইনগ্রিডিয়েন্টস অথবা ইনঅর্গানিক নিউট্রিশন থাকে, বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে, এই অজৈব পদার্থের মধ্যে শতকরা প্রায় 90% ক্যালসিয়াম ফসফেট থাকে। এই হাড়ের স্ট্রাকচার ফরমেশন, হাড়ের ডেন্সিটি, হাড়ের স্ট্রংনেসের জন্য প্রায় 90% ক্যালসিয়াম ফসফেট, এর জন্য এগুলো হাড়ের এই স্ট্রংনেস আসে, দৃঢ়তা আসে, কাঠিন্যতা আসে।
কিন্তু আপনারা তাই বলে কিন্তু ক্যালসিয়াম আপনারা বেশি সেবন করবেন না, ক্যালসিয়াম ট্যাবলেট বেশি সেবন করবেন না। আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি, আমাদের যে ফুড খাবার আছে সেটা থেকে আমরা যে পরিমাণ ক্যালসিয়াম পাই তাতে আমাদের এনাফ, অনেক অংশে এনাফ হয়ে যায়। আবার যাদের ল্যাক অফ ক্যালসিয়াম, তাদের ক্যালসিয়ামের শর্ট, তাদের এটা ট্রিটমেন্ট, আপনার ট্রিটমেন্ট পরে ক্যালসিয়াম টেকিং একটা ফ্যাক্টর আছে, কতটুকু ক্যালসিয়াম গ্রহণ করতে হবে, কী পরিমাণ ডোজ নিতে হবে, সেটা কিন্তু ট্রিটমেন্ট পর্যায়ে আসে। এই 90% ক্যালসিয়াম ফসফেট আছে বলেই ক্যালসিয়াম এই ইচ্ছা মতো সেবন করা যাবে না। ক্যালসিয়াম কিন্তু আবার কিডনিতে পাথর সৃষ্টি করে। ক্যালসিয়াম অক্সালেট, সেই ক্যালসিয়াম অক্সালেট কিন্তু কিডনিতে পাথর সৃষ্টি করে। সুতরাং সাবধান, ক্যালসিয়ামের সেবন মাত্রা কিন্তু একটা কন্ট্রোলাইজিং ফ্যাক্টর আছে। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। তো সেই এই আমার যে মুখ্য আলোচনা আজকের, সেটা হচ্ছে এই সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে হাঁটুর এই জোড়া বা হাঁটুর সন্ধি বা নি জয়েন্ট। তাই এই নি বা হাঁটুর উপরের যে বোনটা থাকে, হাড় থাকে, সেটার নাম হচ্ছে ফিমার। হাঁটুর নিচের পরের যে হাড়টা থাকে সেটার দুইটা নাম, সেখানে দুইটা হাড় থাকে। একটা হাড় হচ্ছে টিবিয়া, যেটা মোটা অংশ, আর চিকন অংশটাকে বলা হয় ফিবুলা। ফিবুলা, টিবিয়া অ্যান্ড ফিবুলা, দুইটা হাড় এই হাঁটুর নিচে থাকে, আর হাঁটুর উপরে একটা হাড়ই থাকে, সেটাকে বলি ফিমার। তো এই ফিমারের লোয়ার এন্ডিং পার্ট এবং টিবিয়া ফিবুলার আপার এন্ডিং পার্ট যে জয়েন্ট হয় সেটাকে নি বলা হয়, হাঁটু বলা হয়। এখন সেই জয়েন্টের মধ্যে কি কি আছে? সেই ফিমার লোয়ার এন্ডিং পার্টে আছে কার্টিলেজ। ঠিক টিবিয়া ফিবুলার আপার এন্ডিং পার্টে কার্টিলেজ। কার্টিলেজ হচ্ছে একটা তরুণাস্থি, এটা ঠিক হাড় না। তরুণাস্থির পরে হাড়ের এন্ডিং পার্ট হচ্ছে স্পঞ্জি বোন, স্পঞ্জি অস্থি, একটা নরম অস্থি। এই অস্থিটার মধ্যে একটু ছিদ্র থাকে, ছিদ্রাল অস্থি। সেই ছিদ্রে দিয়ে বনমেরুর সাথে একটা কানেক্টেড থাকে, অস্থি মজ্জার সাথে কানেক্টেড থাকে। সেই স্পঞ্জি অস্থির পরে তাকে নিরেট অস্থি বা কম্প্যাক্ট অস্থি, যেটা হলো অস্থির মূল বডি, অস্থির দেহ, সেটা খুব দৃঢ়, খুব শক্ত, খুব নিরেট। তারপরে জয়েন্টের মধ্যে কার্টিলেজ, তারপরে পেরিওস্টিয়াম, এই হাড়ের অস্থি আবরণী, তারপরে তাকে ফাইবার মেমব্রেন, তারপরে সাইনোভিয়াল মেমব্রেন, তারপরে সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াম। এই হাঁটুর উপরের হাড়ের অংশ এবং হাঁটুর নিচের হাড়ের অংশের মধ্যে যে একটা গহ্বর থাকে, একটা স্থান থাকে, স্পেসিং থাকে, সেটাকে বলা হয় সাইনোভিয়াল কেভিটি। সেই সাইনোভিয়াল কেভিটির মধ্যে সাইনোভিয়াম, একটা তরল থাকে, লিকুইড থাকে। সেই লিকুইডটা কিন্তু আমাদের এই দুটি হাড়কে স্লিপারিং করতে, মুভমেন্ট করতে যথেষ্ট পরিমাণে হেল্পফুল, যথেষ্ট পরিমাণে ইনভলভ, যথেষ্ট পরিমাণে এই অ্যাক্টিভিটি প্রদর্শন করে। সেই সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াম যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু হাঁটুর মুভমেন্ট, হাঁটুর স্লিপারি কিন্তু আমাদের স্ট্রেসফুল হয়ে যাবে, আমাদের পেইনফুল হয়ে যাবে, স্টিফনেস হয়ে যাবে। সেই এই হাঁটুর জয়েন্টের যেই বলা এই লিগামেন্ট হচ্ছে এই হাঁটুর জয়েন্টের সমস্ত এই সেলগুলা, সমস্ত কাঠামোগুলা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে বর্ণনাগুলা, সেইগুলাকে এই লিগামেন্ট বলা হয়। সেই লিগামেন্ট হচ্ছে দুইটি অস্থির
কে সংযোগ রক্ষাকারী বা দুইটি অস্থির এন্ডিং পার্টের জোড়ার সংযোগ বা ইউনিয়ন রক্ষাকারী একটা বন্ধনী হলো কার্টিলেজ, এই লিগামেন্ট। সেই আমাদের নি জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্ট বা হাঁটুর জোড়া বা হাঁটুর অস্থি সন্ধি, এই মোটামুটি কাঠামো। এখন আসুন হাড়ের হাড়ের ফ্র্যাকচার হয়। ফ্র্যাকচার হচ্ছে হাড় ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া। ফ্র্যাকচার আবার অনেক প্রকার, সিম্পল ফ্র্যাকচার, কমপ্লেক্স ফ্র্যাকচার। হাঁটু অনেক সময় একটা ভাগে বিভক্ত হয়ে যায়, আবার কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়, ক্রাশ হয়ে যায়। তারপরে আবার জয়েন্টের স্ট্রেন অ্যান্ড স্প্রেন। জয়েন্টে অনেক সময় স্প্রেন অ্যান্ড স্ট্রেন বা স্ট্রেন অ্যান্ড স্প্রেন, অর্থাৎ জয়েন্টের যে লিগামেন্টগুলা এগুলা তেতলে যায়। স্ট্রেন হলে কিন্তু মারাত্মক তেতলে যাওয়া, আর স্প্রেন হচ্ছে ওই সারফেস তেতলে যাওয়া। এই যে ফ্র্যাকচার, তারপরে স্ট্রেন অ্যান্ড স্প্রেন, এগুলো সাধারণত অ্যাক্সিডেন্টাল কজের কারণে হাড়ের এই ডিজিজগুলো, এই কমপ্লিকেশনগুলো আসে। মূলত হাড়ের প্রধান 3টি রোগ। একটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস। এই 3টা বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো। রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড হচ্ছে রিউমাটিজম, বাত সংক্রান্ত। আর সে সাধারণত ছোট ছোট জয়েন্টে আক্রান্ত হয়, যেমন হ্যান্ডস অ্যান্ড ফিট, হাতের আঙ্গুল, হাতের রিস্ট, হাতের কবজি, এবং পায়ের অ্যাঙ্কল এবং পায়ের আঙ্গুল, টার্সাল, মেটাটার্সাল ইত্যাদিতে সে অ্যাট্রাক্টেড করে। তারপরে হাঁটুর জয়েন্টও করে। তার মোট অ্যাট্রাক্টেড থিমটা হচ্ছে ফার্স্ট লাইন অ্যাট্রাক্টেড হচ্ছে সে জয়েন্টের লাইনিংকে অ্যাটাক করে। সে জয়েন্টের লাইনিংকে, অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিসের মূল ফ্যাক্টরটা হচ্ছে ইমিউন ডিজঅর্ডার, অটো ইমিউন মিস্টেকেন, অটো ইমিউন ডিস্টারবেন্স, অটো ইমিউন লস। অর্থাৎ একটা ইমিউন, একটা মানুষের দেহের যে একটা প্রতিরোধ ব্যবস্থা, সেখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস আঘাত করে, সেখানে সে ডেস্ট্রয় করে। সেই সাইনোভিয়াল জয়েন্ট, হাঁটুর অস্থির যে জয়েন্ট, সেই সাইনোভিয়াম বা তরল, সেই সাইনোভিয়াল মেমব্রেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রথমে অ্যাটাক করে সাইনোভিয়াল মেমব্রেনকে। সে কার্টিলেজকেও প্রথমে করে না, পেরিওস্টিয়ামকে, অস্থি পর্দাকে, অস্থি আবরণীকেও করে না। সে প্রথমে অস্থি আবরণীর নিচে আছে ফাইবার মেমব্রেন নিচে আছে সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেনের নিচে আছে সাইনোভিয়াম বা সাইনোভিয়াল ফ্লুইড। সে প্রথমেই সাইনোভিয়াল মেমব্রেনকে সে আক্রমণ করে। সাইনোভিয়াল মেমব্রেনের ইনফ্লামেশন হয়, সাইনোভাইটিস হয়। এই সাইনোভাইটিস, এই আক্রান্তটাই মূলত রিউমাটিজম বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস শব্দের অর্থ হচ্ছে জয়েন্টের প্রদাহকে বলা হয় আর্থ্রাইটিস। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে বাত ব্যথার জন্য জয়েন্টের যে ইনফ্লামেশনটা হয়, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তারপরে আছে অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও বলতে কিন্তু হাড় বোঝাচ্ছে। অস্টিও আর্থ্রাইটিসটা সাধারণত এই যে হাড়ের এন্ডিং পার্ট, যে কার্টিলেজ ব্রেকডাউন, কার্টিলেজ ইনফ্লামেশন, অস্টিওকন্ড্রাইটিস বা কস্টোকন্ড্রাইটিস, এটা হলো কার্টিলেজের ইনফ্লামেশন। এটা হলো অস্টিও আর্থ্রাইটিস। তারপর আছে অস্টিওপোরোসিস কিন্তু কোনো জয়েন্টের কোনো ইনফ্লামেশন না, সেটা পুরো হাড়, অর্থাৎ অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ের ডেনসিটি লস, হাড়ের ঘনত্ব লস,
হাড়ের ডিফর্মিটি, হাড় ভঙ্গুরতা, হাড়ের উইকনেস, হ্যাঁ হাড় উইকেন বোন, হাড়ের বৈকল্যতা, হাড়ের ঘনত্ব, হাড়ের স্ট্রংনেস, অর্থাৎ হাড়ের যে ইনগ্রেডিয়েন্টস 90% ক্যালসিয়াম ফসফেট, সেই ক্যালসিয়াম ফসফেট ডিক্রিজ হয়ে যায় তখন তার হাড়ের, এবং সে হাড়ে যে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইটস যে সেলগুলো আছে সেই সেলগুলোর কোঅর্ডিনেশন হয় না, যার জন্য বোন ডিফর্মিটি, বোন লস, বোন ডেনসিটি অর্থাৎ হাড়ের ঘনত্ব ডিক্রিজ হয়, কমে যায়, সেটা হলো অস্টিওপোরোসিস। সেটা সাধারণত পোস্ট মেনোপজাল ওমেনদের, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে সেটা বেশি অকারিং হয়, সেটা বেশি রিকারেন্ট হয়, সেটা পুনঃ হয়, সেটা হরমোনাল একটা ফ্যাক্টর এখানে ইনভলভ। আর পুরুষদের বেলায়ও সেটা হরমোনাল ফ্যাক্টরের জন্য, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের লোনেসের জন্য বৃদ্ধ বয়সে অস্টিওপোরোসিস অ্যাটাক হয়। তো এই রোগগুলো সম্পর্কে পরবর্তী পার্টে এই রোগগুলার সোর্স, রোগগুলার ডেরিভেটিভ, এই রোগগুলার কমপ্লিকেশান, রোগগুলার কজ, রোগগুলার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে পেরিওডিক্যালি পর্যায়ক্রমে 5-7টা পর্বের মধ্যে আমি এই স্কেলিটাল অর্গানের আলোচনা শেষ করে ফেলব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।